হ্যাঁ, আজকে আমরা শুরু করছি অ্যাক্সিডেন্ট থেকে। এটা অ্যাপ্লাই ওয়াশ এই সিবিএলএম এরই প্রথম অংশের পরেই দ্বিতীয় অংশে এটা আছে। অ্যাক্সিডেন্ট এটা আমরা বুঝবো কি করে? এটা হচ্ছে একটা আনপ্ল্যান্ড অ্যান্ড আনকন্ট্রোলড ইভেন্ট, অর্থাৎ অপরিকল্পিত, অনিয়ন্ত্রিত ঘটনা। হ্যাঁ, এটার এটার সাথে এটা করে কি, এটা ঘটায় হচ্ছে পার্সোনাল ইনজুরি, প্রপার্টি অর এনভায়রনমেন্টাল ড্যামেজ, এই ঘটনাগুলো ঘটায়। তাহলে অ্যাক্সিডেন্ট মানে আমরা যদি বাংলায় বলতে চাই, এটা একটি অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত ঘটনা, যার মাধ্যমে আমাদের ব্যক্তিগত ইনজুরি হতে পারে, অথবা প্রপার্টি এবং আমাদের পরিবেশ এটার ধ্বংস হয়ে যেতে পারে বা ক্ষতি হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্সিডেন্টের সংজ্ঞা। অ্যাক্সিডেন্টের সংজ্ঞা পরে আছে হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণ, কেন অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে যে নট এনাফ ট্রেনিং, যারা কাজ করছি আমরা, আমাদের যদি পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকে তাহলে আমরা কাজ করতে গেলে অ্যাক্সিডেন্ট হবে, এটা একটা কারণ। এরপর আছে নট এনাফ এক্সপিরিয়েন্স, যাদের অভিজ্ঞতা কম তারা কাজ করলেও অ্যাক্সিডেন্ট হয়। এরপরে ডোন্ট নো দেয়ার লিগাল রাইটস, প্রত্যেকেরই কিন্তু অধিকার আছে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। হ্যাঁ, এবং প্রত্যেকেরই দায়িত্ব ও কর্তব্য আছে। এই বিষয়টা যারা জানে না তাদের দ্বারাও অ্যাক্সিডেন্ট বেশি হয়। এরপর অ্যাফ্রেড টু আস্ক কোশ্চেন, প্রশ্ন করতে ভয় পায়। বিশেষ করে প্রাইভেট সেক্টরে কিছু কিছু প্রতিষ্ঠান এরকম হয়, বিশেষ করে ফ্যাক্টরি টাইপ জব, যেগুলো প্রোডাকশন হয় যেখানে, সেখানে দেখা যায় যে কর্মীরা এত বেশি ভয়ে থাকে, কারণ তার ফ্লোর ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, এরা ইচ্ছা করলেই যে কারো এই চাকুরি যে কোনো সময় ইয়ে বাদ করে দিতে পারে। যে কারণে যেটা হয় সেটা হচ্ছে এরা কোনো প্রশ্ন করতেই সাহস পায় না। বস যা বলবে সেটাই রাইট, এবং তারা বলে যে বস ইজ অলওয়েজ রাইট। তো এই ক্ষেত্রে যারা এরকম কাজ কাজ করে এবং প্রশ্ন করে না, তখন দেখা যায় যে একটা দুর্ঘটনার সামনে কারণ দেখলেও তারা বলতে চায় না, তখন অ্যাক্সিডেন্ট হয়। এরপরে সর্বশেষ যেটা কারণ সেটা হচ্ছে টায়ার্ড ফ্রম ট্রাইং টু ব্যালেন্স, অর্থাৎ তারা ব্যালেন্স করার চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। কার সাথে? ওয়ার্ক উইথ স্কুলস অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস। বিশেষ করে এই ঘটনাটা কখন ঘটে? যখন আমরা ট্রেনিং এর জন্য কোনো একজন চলমান লার্নার, অর্থাৎ কোনো একটা ইনস্টিটিউটে সে পড়ে, একটা কলেজের ছাত্র, স্কুলের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, এই টাইপের ক্যান্ডিডেট যখন আমরা ট্রেনিংয়ে ভর্তি করি, এই এই মানুষগুলো যেটা করে সেটা হচ্ছে একবার তাদের ইনস্টিটিউটে যেতে হয়, তার তো পড়াশোনা আছে, সেটা বাদ দিয়ে সে ট্রেনিং করবে না। তাহলে ইনস্টিটিউটে যায়, আবার অন্য সময়ে আমার ট্রেনিং ইনস্টিটিউটে আসে। তখন একবার তার কলেজের পড়া, স্কুলের পড়া, আবার ট্রেনিং এর পড়া, ওইখানে সময়ের ব্যাপার, এখানে সময়ের ব্যাপার, মাঝখানে হয়তো কোনো কোনো সময় সে এই মাঝখানে ব্রেকের সময় পায়, না হলে অনেক সময় পাই না, দেখা যায় যে কলেজ থেকে সরাসরি ইনস্টিটিউটে চলে আসতেছে। এই যে বিষয়টা, তাহলে সে এখানে যাবে নাকি এখানে যাবে, ওইটা পড়বে নাকি এইটা শিখবে, এই করতে করতে দেখা যায় যে ওই ক্যান্ডিডেট গুলো এই টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, এবং কোনো কিছুতেই তারা আর ভালো কিছু করার মানসিকতাই থাকে না। তখন তারা এই কাজ করতে গেলে তারাও সাধারণত অ্যাক্সিডেন্ট ঘটায়, কারণ তারা অন্যমনস্ক হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই কারণগুলো অ্যাক্সিডেন্টের কারণ। আচ্ছা, এরপরে আছে ইনজুরি। অ্যাক্সিডেন্টের কারণে আমাদের কি হয়? ইনজুরি হয়, এবং সেই ইনজুরিটা কার কার জন্য এফেক্ট করে খেয়াল করে দেখেন। এখানে প্রথমেই আছে ইনজুরির কারণে আমাদের ফ্যামিলি এফেক্টেড হয়। কেন ফ্যামিলি এফেক্টেড হয়? কারণ হচ্ছে ইট ইজ ভেরি হার্ড টু সি সামওয়ান পেইন অর ডিসএবিলিটি। আমার ফ্যামিলি কোনোভাবেই, আমি ব্যথা পাচ্ছি, কাতরাচ্ছি, আমি অসুস্থ হয়ে গেছি, আমি ডিসেবল হয়ে গেছি, প্রতিবন্ধী হয়ে গেছি, আমি হাঁটতে পারছি না, চলতে পারছি না, এই যে দুর্ঘটনা যেটা ঘটার কারণে আমার ক্ষতি হয়ে গেল, এটা কিন্তু আমার ফ্যামিলি মেম্বার কেউই এটা দেখতেও চায় না, শুনতেও চায় না। আচ্ছা, এটা এটা তাদের ক্ষতি। আচ্ছা, এরপরে এমপ্লয়ার, আমার মালিক পক্ষ, যিনি যিনি আমার দ্বারা কাজ করিয়ে নিয়ে তার প্রোডাকশন চালান, তাহলে আমি যদি না থাকি, অ্যাক্সিডেন্টের কারণে আমি যদি অসুস্থ হয়ে যাই, তাহলে কি হবে? তার প্রোডাকশন হ্যাম্পার হবে, হ্যাঁ, হার্ড প্রোডাকশন। এবং প্রোডাকশন যদি কখনো হ্যাম্পার হয়, তাহলে তার কি হবে? রেপুটেশনও নষ্ট হবে।
যেটা আজকে ডেলিভারি দেওয়ার কথা ছিল, কর্মী যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো আজকে ডেলিভারি হয় না, কাজ অনেক সময় বন্ধ থাকে, কাজ পিছিয়ে যায়, ফলে তার রেপুটেশনও নষ্ট হয়ে যায়, তার সুনাম নষ্ট হয়ে যায়। আর কোয়ার্কার, আমার সহকর্মী যিনি ছিলেন, তাহলে আমি যেহেতু নাই, অনেক ক্ষেত্রেই তো কাজটা চলমানই থাকে। চলমান থাকলে দেখা যাচ্ছে যে ওই একজন মানুষের অ্যাবসেন্সে তার কাজটা তার সহকর্মী কাউকে না কাউকে তো করতেই হচ্ছে, সুতরাং তাদের উপরে কাজের লোড বেড়ে যায়। হ্যাঁ, আর কমিউনিটি, আমি যে সমাজে বসবাস করি সেই সমাজেই মানুষ, কোনো না কোনো মানুষ দ্বারাই তো সমাজটা চলে। তাহলে সেই মানুষদের মধ্যে কেউ যখন অসুস্থ হয়ে যায়, তাহলে সামাজিক যে সকল কাজকর্ম আছে, যে সকল ইভেন্ট আছে, যে সকল স্পোর্টস আছে, যে সকল সামাজিক সেবা কার্যক্রম আছে, এই কার্যক্রমের সাথে জড়িত লোকজনও তো অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে। তাহলে ওই কাজটা তখন ব্যাহত হয়। অর্থাৎ এখান থেকে যেটা বোঝা যায় সেটা হলো, যদি কেউ অ্যাক্সিডেন্টের ফলে কেউ যদি ইনজুরিতে পড়ে, অসুস্থ হয়ে যায়, তাহলে তার ফ্যামিলি, তার এমপ্লয়ার, তার সহকর্মী, তার সমাজ, কমিউনিটি, এলাকাবাসী প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই অ্যাক্সিডেন্ট থেকে ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, তাহলে অ্যাক্সিডেন্ট যাতে না হয় এই জন্য আমাদের দায়িত্ব কর্তব্য আছে। আমরা তিনভাবে দায়িত্ব কর্তব্যটা পড়ব। প্রথমটা হচ্ছে এমপ্লয়ার রোল। এমপ্লয়ার মানে হচ্ছে যারা আমাদের মালিক, চাকরিদাতা, যাদের কাজ আমরা করি। এমপ্লয়ারদের কি দায়িত্ব কর্তব্য? প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে establish a health and safety policy and program। হেলথ অ্যান্ড সেফটি পলিসি ও প্রোগ্রাম কি করতে হয়? স্টাবলিশ করতে হয়, বাস্তবায়ন করতে হয়। এটা অর্থাৎ প্রত্যেকটা ইনস্টিটিউটে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই এই হেলথ অ্যান্ড সেফটির জন্য এই আলাদা ব্যবস্থাপনাই থাকা উচিত। সেখানে ফার্স্ট এড বক্স থাকা উচিত, সেখানে এমার্জেন্সি সিঁড়ি থাকা উচিত, ফায়ার এক্সটিংগুইশার থাকা উচিত। এই যে সেফটির বিষয়গুলো, এটা নিয়ে আলাদা কাজই থাকে, এটা থাকা উচিত। এটার দায়িত্ব হচ্ছে মালিক পক্ষ এটা ব্যবস্থা করবে। এরপরে প্রোভাইড রিকোয়ার্ড ট্রেনিং, প্রয়োজনীয় প্রশিক্ষণও মালিক পক্ষ থেকেই প্রদান করার কথা। এরপর প্রোভাইড ইনস্ট্রাকশন, ইনফরমেশন অ্যান্ড সুপারভিশন। তাহলে ইনস্ট্রাকশন দিবে, ইনফরমেশন দিবে, আর সুপারভিশনও করবে। অর্থাৎ যত তথ্য এবং নির্দেশনা সেগুলো তো দিবেই, এবং সেগুলো মানা হচ্ছে কি না সেটা মানার জন্য আবার সুপারভাইজারও তিনিই নিয়োগ করবেন। এরপরে আছে অ্যাসিওর নেসেসারি সেফটি ইকুইপমেন্ট। আমাদের যে সকল পিপিই গুলো দরকার, ইকুইপমেন্টগুলো দরকার, সেগুলো মালিক পক্ষই কিন্তু সাপ্লাই করবেন, নিশ্চিত করবেন। আর সর্বশেষ হচ্ছে প্রোভাইড ইনফরমেশন অন হ্যাজার্ড ইন দি ওয়ার্কপ্লেস। হ্যাজার্ডের যে সকল ইনফরমেশন দরকার, যেমন অনেক সময় ইলেকট্রিক সাবস্টেশনের সামনে লেখা থাকে ডেঞ্জার, হাই ভোল্টেজ, হ্যাঁ, আবার কোথাও কোথাও এই টেম্পারেচারের ব্যবস্থা থাকলে টেম্পারেচারের সিগন্যাল থাকে, কোথাও হলো এরকম সরু জায়গা থাকলে সেরকম লেখা থাকে। অর্থাৎ যে সকল এমার্জেন্সি এক্সিট, এন্ট্রি, এমার্জেন্সি সিঁড়ি, ফায়ার এক্সটিংগুইশার কোন দিকে, এই সবগুলোর কিছু কিছু সিগন্যাল এই চিত্র আকারে এই আপনার ইনস্টিটিউটে হোক বা কোনো ইন্ডাস্ট্রিতে হোক সেখানে ব্যবহার করা বা লাগানোর দায়িত্ব হচ্ছে এমপ্লয়ারের। এগুলো গেল হচ্ছে এমপ্লয়ারদের রোল। এইবার আছে হচ্ছে সুপারভাইজারের রোল। সুপারভাইজার যারা যারা একটা টিমকে পরিচালনা করে, সুপারভাইজারের রোল, প্রথম রোল হচ্ছে ওয়ার্ক নেয়ার অর উইথ দি ওয়ার্কার্স। অর্থাৎ সুপারভাইজার ওয়ার্কারদের সাথেই কাজ করবে, অথবা ওয়ার্কারদের পাশাপাশি কাছাকাছি কোনো এক জায়গায় কাজ করবে, যাতে সবসময় তাকে পাওয়া যায়। এরপরে বি অ্যাভেলেবল টু অ্যান্সার কোশ্চেন্স, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাকে সবসময় পাওয়া যাবে, প্রশ্ন করলে উত্তর তার কাছে পাওয়া যাবে। প্রোভাইড ফিডব্যাক, তিনি ফিডব্যাক দিবেন প্রয়োজনে। এরপর প্রোভাইড হ্যান্ড অন ট্রেনিং আনটিল গ্রো কনফিডেন্স, কর্মীরা যতক্ষণ কনফিডেন্ট না হয় ততক্ষণ হাতে কলমে কর্মীদেরকে তিনি শেখাতে থাকবেন। আচ্ছা, সর্বশেষ হচ্ছে মনিটর সেফটি ওয়ার্ক প্রসিডিউর। নিরাপদ পদ্ধতি বা প্রসিডিউর মেলেও ওয়ার্কাররা কাজ করছে কিনা সেটাও এই সুপারভাইজারই কিন্তু মনিটরিং করবেন। এরপর আছে ওয়ার্কারদের রোল। ওয়ার্কার মানে যারা কাজ করে, কর্মী, আমাদের ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা, আমাদের লার্নাররা, তাদের কাজ হচ্ছে ওবে দি ল। তারা আইন কানুন, নিয়ম কানুন, বিধিমালা এগুলোকে তারা
মান্য করবে। ইউজ মেশিনস অ্যান্ড ইকুইপমেন্ট সেফলি, মেশিন এবং ইকুইপমেন্ট নিরাপদে ব্যবহার করবে। আর রিকোয়ার পিপিই পরিধান করবে। এরপর রিপোর্ট হ্যাজার্ড টু ইওর বস, অর্থাৎ বসের কাছে, তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে হ্যাজার্ডের রিপোর্ট দিবে নিয়মিত। আর ওয়ার্ক সেফলি অ্যান্ড ডোন্ট ফুল অ্যারাউন্ড, সে নিরাপদে কাজ করবে এবং ফুল অ্যারাউন্ড হবে না, অর্থাৎ এটা সহজ বাংলা হচ্ছে বোকার মতো বসে থাকা। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে আপনার লার্নিং সেশনেও কিছু ক্যান্ডিডেট এরকম থাকবে যে তারা দুষ্টামিও করে না, তারা কোনো কাজও করে না, তারা পড়েও না, এসে শুধু চুপ করে বসে থাকে, কোনো নড়াচড়া নাই, বসে থেকেই সেশন শেষ হলে আবার চলে যায়, এরকম কিছু পাবেন। এইটা যেন কেউ না করে। তাহলে এই দায়িত্বগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেকটাই কমে যাবে। আচ্ছা, এরপরে তাহলে ট্রেনিংয়ের দরকার আছে, যেহেতু একটু আগে আমরা বলেছি যে ট্রেনিং লাগবে। এই যে এখানে বলা হচ্ছে প্রোভাইড রিকোয়ার্ড ট্রেনিং, এমপ্লয়ার এটা আমাদের ব্যবস্থা করবে, মালিক পক্ষ। তাহলে কি কি ট্রেনিং লাগবে দেখেন। ট্রেনিংটা মূলত দুই ধরনের হয়, একটা জেনারেল, একটা স্পেসিফিক। জেনারেল মানে যেটা সবার জন্য, স্পেসিফিক মানে নির্দিষ্ট অকুপেশনের জন্য। তাহলে জেনারেল ট্রেনিং কি কি লাগে? প্রথমটা হচ্ছে কোম্পানি হেলথ অ্যান্ড সেফটি পলিসি, এটা নিয়ে একটা ট্রেনিং হতে পারে। কোম্পানি সেফটি রুলস, এরপরে এমার্জেন্সি প্রসিডিউর, আর হাউ টু গেট ফার্স্ট এইড এই কয়টা পদ্ধতি নিয়ে এই জেনারেল ট্রেনিং সকল ওয়ার্কারদের জন্য এটা কিন্তু হতেই পারে। আর স্পেসিফিক ট্রেনিং কি লাগবে? হাউ টু ডু জব সেফলি, জবটা কিভাবে নিয়মতান্ত্রিকভাবে করবেন, নিরাপদে করবেন, সেটার জন্য ট্রেনিং। এটা অকুপেশন ভিত্তিতে কিন্তু এটা ভিন্ন ভিন্ন হতে পারে, এই জন্য স্পেসিফিক। যেমন কম্পিউটারে যারা কাজ করেন তাদের এই জবটা যেভাবে করবেন, সেফটি মেনটেন করবেন। ওয়েল্ডিং যারা করেন তাদের সেফটি তো সেম হবে না, যারা কুকিং করেন তাদেরটা আবার ভিন্ন, এভাবে করে প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন, এই জন্য এগুলোকে বলা হচ্ছে স্পেসিফিক ট্রেনিং। এরপরে হচ্ছে হাউ টু ডিল উইথ হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল যেগুলো আছে, যেগুলো থেকে আমাদের এই ক্ষতির সম্ভাবনা আছে, ওই ম্যাটেরিয়ালগুলোর সাথে আমরা কিভাবে আমরা ওগুলো পরিচালনা করব। এরপরে হাউ টু ইউজ পিপি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে পড়বেন। আর সর্বশেষ হচ্ছে হাউ টু অপারেট মেশিনস অ্যান্ড ইকুইপমেন্ট সেফলি, মেশিন ইকুইপমেন্ট কিভাবে নিরাপদে ব্যবহার করবেন, এগুলোর জন্য স্পেসিফিক ট্রেনিংয়ের প্রয়োজন হয়। এখন ট্রেনিং যে আপনি দিলেন, ট্রেনিংয়ের পরে আপনার ডেভেলপমেন্ট কি হলো সেটা বোঝার জন্য আবার ব্যবস্থা আছে। কিভাবে শিওর হবেন? হ্যাঁ, এনশিওর হওয়া যাবে যে ট্রেনিং আছে বা তার ট্রেনিং সম্পূর্ণ হয়েছে, সে শিখেছে। এই প্রশ্নগুলো করে দেখেন তাকে, যে হোয়াট ইজ দি হ্যাজার্ড অফ দিস জব, সে যে কাজটা করছে তাকে প্রশ্ন করেন যে এই জবটা যে করছেন এখানে হ্যাজার্ড কি হতে পারে। এরপরে ইজ দেয়ার এনি স্পেশাল ট্রেনিং ফর দি জব, এই জব করার জন্য কি স্পেশাল কোনো ট্রেনিং এর প্রয়োজন হয় নাকি লাগে না, এটা সে জানে কিনা। এরপরে ডু আই হ্যাভ দি রাইট সেফটি গিয়ার, তার যে সেফটি গিয়ার দরকার যেটা, সেটা তার আছে নাকি নাই, অর্থাৎ এই জবের জন্য যে সেফটি ইকুইপমেন্ট পরার দরকার ছিল সেইটা তার কাছে এখন আছে নাকি নাই। এরপরে হোয়ার আর দি ফায়ার এক্সটিংগুইশার অ্যান্ড এমার্জেন্সি এক্সিট, যদি জিজ্ঞেস করেন যে ফায়ার এক্সটিংগুইশার কোথায়, আগুন লেগে যেতে পারে, তো আগুন লাগলে নেভাবেন কিভাবে, এক্সটিংগুইশার কোথায়, এটা কিভাবে ব্যবহার করে। এরপর এমার্জেন্সি এক্সিট কোথায়, দৌড় দিয়ে বাইরে হবেন কোথায়, সেটা যদি সে বলতে না পারে তাহলে ট্রেনিং নেই, বলতে পারলে ঠিক আছে। হোয়াট ডু আই ডু ইফ গেট হার্ট, যদি আমি অসুস্থ হই তাহলে কি, অর্থাৎ সে যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার এই কি করণীয়, অথবা কেউ একজন অসুস্থ হলে তাহলে করণীয়টা কি। এরপরে ইফ আই হ্যাভ হেলথ অ্যান্ড সেফটি কোশ্চেন হু ডু আই আস্ক, অর্থাৎ যদি কোনো প্রশ্ন থাকে সেফটি নিয়ে তাহলে সে কাকে প্রশ্ন করবে। হ্যাঁ, প্রশ্ন কার কাছে করলে তার করা উচিত, এই বিষয়গুলো যদি সে জানে তাহলে আমরা ধরে নিব যে তার এই হ্যাজার্ডের উপরে যে ট্রেনিং, সেফটির জন্য যে ট্রেনিং, সে ট্রেনিং তার মোটামুটি করা আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ওয়ার্কারদের রাইট, তিনটা অধিকার হয়, রাইট টু নো, রাইট টু পার্টিসিপেট, রাইট টু রিফিউজ। প্রত্যেকেরই কোনো না কোনো বিষয়ের অধিকার থাকে, জানার অধিকার থাকে। হ্যাঁ, বিশেষ করে আমি যে জবটা করছি এই জবের জন্য কি কি সেফটি দরকার, এই জবের জন্য কি কি ট্রেনিং দরকার, কি কি জানা দরকার, এই বিষয়গুলো জানার অধিকার ওয়ার্কারদের আছে। আবার যেখানে
যে অনুষ্ঠানে, যে প্রোগ্রামে, যে কাজে আমার অংশগ্রহণ করার আমার জন্য নিরাপদ, সেই নিরাপদ কাজগুলোতে অংশগ্রহণ করার অধিকারও আমার আছে। বাট যদি কোনো কাজ আমার জন্য অনিরাপদ হয়, রিস্ক হয়, আমার জন্য ক্ষতির কারণ হতে পারে, তাহলে সেই কাজকে রিফিউজ করার, সেই কাজ থেকে বিরত থাকার অধিকারও ওয়ার্কারদের থাকে। ঠিক আছে? তাহলে এই এই হচ্ছে মোটামুটি ওয়ার্কারদের ৩টা অধিকার। এই ৩টা অধিকার নিয়ে মোটামুটি আমাদের একটু ক্লিয়ার থাকা উচিত। সেই সাথে আমাদের আছে হচ্ছে ইনজুরি টাইপ। ২ ধরনের ইনজুরি হয়, একটা হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক। এগুলো কিন্তু আপনি হোমিও ডাক্তারের কাছে খুব শুনবেন। হ্যাঁ, হোমিও ডাক্তাররা এই দুইটা টার্মই ইউজ করে। হুম, অনেক সময় বলবে যে ক্রনিক ডিজিজ। সাউন্ড স্লো, সবারই কি তাই? তাহলে আমার সমস্যা না, আপনি ঠিক শুনছেন না। আচ্ছা, তাহলে ২ ধরনের ইনজুরি হতে পারে। আপনি অসুস্থ ২ ধরনের হতে পারেন। একটা হচ্ছে অ্যাকিউট ইনজুরি, একটা ক্রনিক ইনজুরি। এটা হোমিও ডাক্তাররা খুব ব্যবহার করে। এই অ্যাকিউট মানে শর্ট টার্ম, মানে যেটা থেকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়া যায় অথবা সুস্থ হওয়া যায়। আর ক্রনিক মানে লং টার্ম, অথবা যেটা থেকে আর সুস্থ হওয়ার সুযোগ নাই। শর্ট টার্ম কেমন হতে পারে? কোনো জায়গায় পুড়ে গেছে, কোনো জায়গায় ভেঙে গেছে, পোড়া, ভাঙ্গা, কাটা, ছেঁড়া, এগুলো কিন্তু ঠিক হয় একসময়। চিকিৎসা নিতে সময় লাগলেও ঠিক হয়, কিন্তু বাট যদি আপনার হেয়ারিং লস হয়ে যায়, কারো যদি শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়, কারো যদি ক্যান্সার হয়, হ্যাঁ, কারো যদি এইচআইভি আক্রান্ত হয়, এরপরে কারো যদি একটা হাত কাটা পড়ে, চোখ উপড়ে যায়, তাহলে এই সমস্যাগুলো থেকে তার ফিরে আসার সুযোগ নাই। এই ধরনের ইনজুরিকে আমরা বলছি ক্রনিক ইনজুরি, যেটা লং টার্ম। আর যে সকল ইনজুরি ভেঙে যাওয়া, কেটে যাওয়া, পুড়ে যাওয়া, যেখান থেকে আবার রিভার্স করা সম্ভব, আবার চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাওয়া সম্ভব, সেগুলোকে আমরা বলছি অ্যাকিউট ইনজুরি, যেটা শর্ট টার্ম ইনজুরি নামে পরিচিত। তাহলে এই অবস্থা। আর একটু আছে, এটার হচ্ছে হ্যাজার্ডের টাইপ। ৪ ধরনের হ্যাজার্ডের টাইপ হয়। হ্যাঁ, এটা নিয়ে আপনারা সিবিএলএম থেকে পড়বেন একটু কষ্ট করে, এখানে শুধু টাইপগুলো মুখস্থ করে যান। একটা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। ফিজিক্যাল হ্যাজার্ড একদম সহজে বুঝতে গেলে যে সকল কথা, যে সকল ওয়ার্ড দিয়ে বুঝবেন যে এটা আপনার সরাসরি শরীরের ক্ষতি করবে, কোনো মেকানিক্যাল পার্টস, যান্ত্রিক অংশ, জড় বস্তু, এই ধরনের যেগুলো আমাদের সরাসরি শরীরের আঘাতপ্রাপ্ত হওয়ার কারণ, সেগুলো আমাদের হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। যেমন আনসেফ মেশিনারি হতে পারে, ব্লেড হতে পারে, স হতে পারে, চাকু হতে পারে, হ্যাঁ, এরপরে মেশিনের এই ভাঙ্গা টুকরা হতে পারে, হ্যাঁ, এইভাবে এগুলো। হ্যাঁ, আর বায়োলজিক্যাল হ্যাজার্ড আছে। বায়োলজিক্যাল হ্যাজার্ড মানে সহজে ভাববেন আমাদের যে সকল রোগ জীবাণু আছে, রোগ জীবাণু, দ্বারা যেগুলো আপনার আক্রান্ত হই, হ্যাঁ, বিশেষ করে যে বিভিন্ন ভাইরাস আছে। এখন এই যে বিভিন্ন ফ্লু জাতীয় এই রোগবালাই হয়, যেরকম জ্বর হয়, হ্যাঁ, সর্দি কাশি হয়। এরপরে ব্লাড ট্রান্সমিটেড কিছু রোগ আছে, যেমন ম্যালেরিয়া, এরপরে এইচআইভি, এরপরে করোনা। করোনাও এই ব্লাড জনিত সমস্যা ছিল। এরপরে এই টাইপের যতগুলো জীবাণু দ্বারা যত সমস্যা, সেগুলোকে আমরা বায়োলজিক্যাল হ্যাজার্ড বলি। আর কেমিক্যাল হ্যাজার্ড হচ্ছে যে সকল কেমিক্যাল বস্তু আপনার ল্যাবে ব্যবহার হয়। কেমিক্যাল বস্তু, রাসায়নিক বস্তু, হয়তো এটা আমরা কখনো এটা পরিষ্কার করার কাজে ব্যবহার করি, কখনো পোকামাকড় দমন করার কাজে ব্যবহার করি, হ্যাঁ, অথবা আমরা জ্বালানি হিসেবে গ্যাসোলিন বা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ব্যবহার করি। এগুলো থেকেও আমাদের হ্যাজার্ড হতে পারে, ক্ষতি হতে পারে, কখনো আগুন লেগে যেতে পারে, কখনো এটা দিয়ে বিষক্রিয়া হতে পারে। হ্যাঁ, তাহলে এগুলো দিয়েও যদি সম্ভাবনা থাকে এই কেমিক্যাল পদার্থ দিয়ে, তাহলে সেগুলোকে আমরা কেমিক্যাল হ্যাজার্ড বলি। আর সর্বশেষ আছে হচ্ছে আর্গোনমিক্যাল হ্যাজার্ড। এই হ্যাজার্ড হচ্ছে সাধারণত অঙ্গভঙ্গি অথবা এই কোনো সেটিংস, এই টাইপের পরিবর্তনের কারণে যদি আমাদের ঝামেলা হয়, যেমন উদাহরণস্বরূপ আছে লো লাইট, আলোর পরিমাণ কম, অথবা এক্সট্রা হাই অর লো ওয়ার্ক প্লেস, অর্থাৎ
বসার জায়গাটা অতিরিক্ত উঁচু অথবা অতিরিক্ত নিচু। হ্যাঁ, এই আর্গোনমিক্যাল হ্যাজার্ডের কারণে সাধারণত আমরা ইনজুরিতে সরাসরি পড়ি না, কিন্তু ডিসকমফোর্ট হয়। হ্যাঁ, ডিসকমফোর্ট হয় এবং দীর্ঘ সময় কাজ করলে আবার ইনজুরি হয়। যেমন কেউ যদি অনেক নিচু চেয়ারে বসে দীর্ঘদিন, নিচু চেয়ারে বসে থাকলে কি হয়, তার পিঠে কোমরে ব্যথা হতে পারে। হ্যাঁ, আবার যদি অনেক উঁচু উঁচু ওয়ার্ক স্পেস হয়, সেখান থেকে কিন্তু সে কাজ করতে তার অসুবিধা লাগে। হ্যাঁ, এবং দেহের অঙ্গভঙ্গিমায় সমস্যা তৈরি হয়। অর্থাৎ এই টাইপের বিষয়গুলো যদি হয় তাহলে সেগুলোকে আমরা আর্গোনমিক্যাল হ্যাজার্ড বলছি। এটা নিয়ে বিশদও পড়া আছে। আপনারা একটু চারটা নিয়ে চারটা আলাদা আলাদা টেবিল আছে, সেই টেবিলটা একটু কষ্ট করে দেখে নিতে হবে সিবিএলএম থেকে। হ্যাঁ, সিবিএলএম এর শেষের দিকে পাবেন। জি। হ্যাঁ হ্যাঁ, এটা আরেকটা হ্যাজার্ড আছে। হ্যাঁ, আরেকটা হ্যাজার্ড আছে, সাইকোসোশিয়াল হ্যাজার্ড। সেটাও সিবিএলএম এ এটার এই চার্টের শেষের দিকেই পাবেন। হ্যাঁ, একটু দেখে নিয়ে সামনের দিকে সেটা নিয়ে আমরা আবার হয়তো আলোচনা করব। ঠিক আছে, এই পর্যন্ত যদি কারো প্রবলেম থাকে তাহলে একটু বলেন। ওয়ালাইকুম আসসালাম। এখন পর্যন্ত একই থাকার কথা। 2। জি। ওকে, বলেন।